2023 আমরা সমীক্ষায় দেখছি যে সুইসাইডের সংখ্যা কিন্তু বাড়বে। মানুষ হার্ট ফেল করে মারা যায় আমরা জানি সব থেকে বেশি, কিন্তু 2030 যদি আমরা মানুষের মনের রোগটাকে ঠিক মতো না অ্যানালাইসিস করতে পারি, না আটকাতে পারি, সুইসাইড কিন্তু ছাপিয়ে যাবে হার্টের সমস্যা থেকে। ফার্স্ট কথা হচ্ছে মানসিক রোগী মানে আমি প্রথমেই সাইকিয়াট্রিস্টের কাছে যাব তা নয়। সাইকিয়াট্রিস্ট তো আসছে আমার মনের সমস্যা হতেই পারে, আমার কিছু নিয়ে ভয় লাগছে, ঘুম হচ্ছে না, আমার কোনো কনসাল্ট করতে পারি, কোনো কাউন্সিলরের কাছে, কোনো সাইকোলজিস্টের কাছে যেতে পারি। তো মনের রোগটাকে গুরুত্ব দেওয়া বর্তমানে সব থেকে বেশি ইম্পর্টেন্স। যেমন আমরা শরীরের অসুবিধা হলে ডাক্তারের কাছে যেরকম যাই, মনে সমস্যা হয়েছে ডাক্তার দেখাতেই পারি, সাইকিয়াট্রিস্টের কাছে যেতেই পারি, সাইকোলজিস্টের কাছে কনসাল্ট করতেই পারি। নমস্কার, আমি সন্দীপ, ভয়েস টেকের আড্ডায়। আজকে আমাদের সাথে বিশেষ অতিথি শ্রেয়া বাসু ম্যাডামের পরিচয় হচ্ছেন, উনি ডিস্ট্রিক্ট মেন্টাল হেলথ প্রোগ্রামের CMOH অফিসের মালদার কনসালটেন্ট সাইকোলজিস্ট। আজকে আমাদের যে আলোচনা, তো এই পরিচয় শুনে বুঝতে পেরে গেছে আজকে আমাদের আলোচনা কী নিয়ে হতে চলেছে। সাইকোলজি নিয়ে। সাইকোলজির বিভিন্ন বিষয়, মানে আমরা যে মানুষরা আর কি, বা যে কোনো প্রাণী, প্রত্যেকেরই একটা সাইকোলজি কাজ করে আর কি। সাইকোলজি ছাড়া তো মানুষ বা কোনো প্রাণী বা কেউই হতে পারে না। তো সেখানে দাঁড়িয়ে আমাদের আজকে যেটা থাকবে, প্রথম যে প্রশ্নটা থাকবে, মানুষের এই যে কেউ সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করছে কি সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করছে, এটা কি কনসাল্ট করা, এটা কি মাথার রোগ হলেই কি, মানে মাথার রোগ মানে যেটা আমাদের কাছে ধারণা যে পাগল, মাথার রোগ মানে পাগল, তো মাথার ডাক্তার মানে পাগলের ডাক্তার। তাহলে এখন এই যে ট্যাবুটা আমাদের যে সমাজে তৈরি হয়েছে, তাহলে আজ এটা কি সত্যি করেই কি এরকমই, মানে মাথার রোগটা কি মানুষের যাওয়াটা কি এরকম একটা ট্যাবুর মধ্যে, যে আপনারা কি এটা ফেস করেন যে এরকম পাগলের ডাক্তার বা পাগলের ডাক্তারের কাছে যাচ্ছে, নাকি মানুষের এইখান থেকে বেরিয়ে গিয়ে এনাদের সাথে কনসাল্ট করা উচিত যাতে আর কি মানুষ সুস্থ থাকে? মানে এই বিষয়টা প্রথমে, এই প্রশ্নটাই আমার থাকবে আর কি। ফার্স্ট কথা হচ্ছে আমরা যেটা বলি পাগল, মানে পাগলের ডাক্তার বা কারণ মানসিক রোগ হয়ে গেছে মানে সে পাগল হয়ে গেছে, এই টার্মটা আগে আমাদেরকে ট্যাবুটাকে আগে মুছতে হবে। কারণ পাগল বলতে আমরা সোসাইটিতে একটা আগে দেখে এসেছি, মানে ভবঘুরে ভাবে ঘুরে বেড়াচ্ছে, স্নান করছে না, খাওয়া দাওয়া করছে না, বিড়বিড় করছে, তো আমরা তাদেরকে একদম তকমা দিয়ে রেখেছি পাগল। কিন্তু পাগল কথাটা কেন আমরা ফার্স্ট, কারণ মানুষ তো সব রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। আর বর্তমানে আমরা যখন যে সমাজের মধ্যে দিয়ে যাচ্ছি, এখন যদি আমরা একটু দেখি, মানুষ মনের সমস্যায় বেশি ভুগছে। শরীরের সমস্যা অবশ্যই আছে, ছিল, থাকবে, কিন্তু মনের সমস্যাটা বাড়ছে। আমি এখানে একটু বলতে চাই, পাগল বলার আগে মানুষ মনের সমস্যাটাকে গুরুত্ব দেয় না। যেরকম আমাদের স্কিনের সমস্যা হয়, আমরা ডাক্তার দেখাই, আমাদের দাঁতের সমস্যা হলো বা দাঁতের একটা কোনো প্রবলেম হলো, আমরা সঙ্গে সঙ্গে দাঁতের সেট করতে চলে গেলাম। কিন্তু যখনই কারোর বাড়িতে কোনো একটা মানুষ বলছে আমার মনের সমস্যা হয়েছে বা মানসিক সমস্যা, সঙ্গে সঙ্গে আগে একটা ভয় এলো বা আমরা পাগলের ডাক্তারের কাছে যাব। তো এই ট্যাবুটাকে আগে ভাবতে হবে যে পাগল বলে কোনো কথা হয় না, কোনো এক্সিট করেই না ফার্স্ট কথা। আচ্ছা, তো যেটা এক্সিট করে হচ্ছে মনের রোগ। ফার্স্ট কথা, মনের রোগ যে কোনো মানুষের যে কোনো বয়সে হতে পারে, ছোট বাচ্চাদের থেকে এখন বৃদ্ধ বয়স অব্দি যে কোনো হতে পারে। আর মনের রোগের ব্যাপারটা হচ্ছে গুরুত্ব দেওয়া দরকার এই কারণে, বর্তমান সমাজে এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে তাতে কিন্তু শরীরের সমস্যা ছিল, থাকবে, কিন্তু মনের সমস্যা বাড়বে। এবং 2023 আমরা সমীক্ষায় দেখছি যে সুইসাইডের সংখ্যা কিন্তু বাড়বে। মানুষ হার্ট ফেল করে মারা যায় আমরা জানি সব থেকে বেশি, কিন্তু 2030 যদি আমরা মানুষের মনের রোগটাকে ঠিক মতো না অ্যানালাইসিস করতে পারি, না আটকাতে পারি, সুইসাইড কিন্তু ছাপিয়ে যাবে হার্টের সমস্যা থেকে। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে ডাক্তার আমরা প্রথমেই ভাবি যে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট কনসাল্ট করতে যাব, যেটা আরেকটা কোশ্চেন ছিল যে মানসিক রোগী। ফার্স্ট কথা হচ্ছে মানসিক রোগী মানে আমি প্রথমেই সাইকিয়াট্রিস্টের কাছে যাব তা নয়। সাইকিয়াট্রিস্ট তো আসছে আমার মনের সমস্যা হতেই পারে, আমার কিছু নিয়ে ভয় লাগছে, ঘুম হচ্ছে না, আমার কোনো কনসাল্ট করতে পারি, কোনো কাউন্সিলরের কাছে, কোনো সাইকোলজিস্টের কাছে যেতে পারি। গিয়ে আমার যদি মনে হচ্ছে না, তিনি যদি বুঝতে পারেন না আমার এখন একটা মেডিসিনের দরকার, কারণ উইদাউট মেডিসিন ট্রিটমেন্ট সাইকোলজিস্ট করে, থেরাপি করে, কিন্তু যখনই মেডিসিনের দরকার তখন কিন্তু একজন সাইকিয়াট্রিস্টের হেল্প নিতেই হবে। আর সব রোগীর জন্য কিন্তু দীর্ঘদিন মেডিসিন দরকার নেই, সেটা ডিপেন্ড করছে, ডাক্তারই বলে দেবে। তো মনের রোগটাকে গুরুত্ব দেওয়া বর্তমানে সব থেকে বেশি ইম্পর্টেন্স। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই ট্যাবুটা আগে ভাঙতে হবে। যেমন আমরা শরীরের অসুবিধা হলে ডাক্তারের কাছে যেরকম যাই, মনে সমস্যা হয়েছে ডাক্তার দেখাতেই পারি, সাইকিয়াট্রিস্টের কাছে যেতেই পারি, সাইকোলজিস্টের কাছে কনসাল্ট করতেই পারি, এই জিনিসটা নিজের মধ্যে আগে ভাঙতে হবে।
তো এখন সাইকোলজিস্টের কাছে যখন মানুষ যাচ্ছে আর কি মনের সমস্যা, মানে যেমন আমরা ন্যাচারালি জ্বর হলে কি পেটের সমস্যা হলে কি যে কোনো সমস্যার জন্য আমরা ডাক্তারের কাছে এই মনের সমস্যাটা অতটাই প্রাধান্য দিতে হবে প্রথম থেকে, অবশ্যই। তাহলে হয়তো যে তথাকথিত পাগল যাকে আমরা বলি আর কি, হুম। হয়তো পাগলের জায়গায় আমরা পৌঁছাবো না, হুম। বা অন্যান্য যে টেন্ডেন্সি গুলোর কথা আপনি বললেন আর কি সেগুলোতে। তো এখন যেটা খুব বেশি শোনা যায় আর কি, ওভার থিঙ্কার, এটাও কি কোনো মানসিক রোগের পর্যায়ে পড়ে? হ্যাঁ, ওভার থিঙ্কিং করাটাও একটা মানসিক রোগ। মানে আমি কতটা ভাবছি, এই ভাবনাটা আমার শারীরিক সমস্যা দিচ্ছে কিনা, আশেপাশের মানুষকে আমি উত্তেজিত করছি কিনা, তাদের প্রবলেম করছি কিনা। মনের সমস্যা অনেক রকম রোগ আছে। প্রথমটা যেমন ডিপ্রেশন দিয়ে স্টার্ট হয়। ডিপ্রেশন রোগটা হচ্ছে আমরা জ্বরের মতন বলি। জ্বর দিয়ে যেমন সব রোগের সূত্রপাত, তেমন ডিপ্রেশনটাও মনের একটা সূত্রপাত। প্রথমে জানতে হবে যে মনের রোগটা আমার কতদিন চললে আমরা এটাকে মনের রোগ বলবো। ফার্স্ট কথা, আচ্ছা। বাড়িতে কেউ অসুস্থ হয়েছে, স্বাভাবিক মন খারাপ হবে, বা কেউ মারা গেছে, কেউ দীর্ঘদিন অসুখে ভুগছে, স্বাভাবিক মন খারাপ হবে। কিন্তু এই মন খারাপটা হতে পারে আমার 5 দিন, 6 দিন, 10 দিন থাকলো, কিন্তু আফটার 14 দিন হয়ে গেছে, সেটা থেকে আমি বেরোতে পারছি না। তখন মাথায় রাখতে হবে আমার একটা কোনো সমস্যা তৈরি হচ্ছে। আমি প্রথমেই যে দৌড়ে সাইকিয়াট্রিস্টের কাছে যাবো তা না, আমি প্রথমেই বললাম কাউন্সিলর হোক বা সাইকোলজিস্টের কাছে যেতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে যদি এটা দীর্ঘদিন যায় তখন কিন্তু বিভিন্ন পরিস্থিতি তৈরি হবে। অনেক রোগ আছে, অ্যাংজাইটি আছে, ওভার থিঙ্কিং থেকে আমাদের ওসিডির একটা সিমটম আসতে পারে। এই আচ্ছা। ওসিডি কিন্তু জেনারেলি খুব পরিমাণে দেখা যায়। আর ওসিডি রোগীর ক্ষেত্রে একটা মজাদার ব্যাপার, নিজে রোগী বুঝতে পারে না, আচ্ছা। বাকি বাড়ির লোকেরা কিন্তু বলছে যে রোগ, এবং সে সহজে মানতেও চায় না। এছাড়াও আরো রোগ আছে, বাইপোলার কিছু পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। কিন্তু এই যে ধরুন ওভার থিঙ্কিং যে ব্যাপারটা আর কি, ওভার থিঙ্কিং মানে তো আমি যে চিন্তাটা নর্মাল মানুষ করে আর কি, প্রত্যেকেই বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে হুম এরকম হুম চিন্তা, আমাদের মন হচ্ছে সব থেকে বেশি হুম গতিশীল হুম যাকে হুম বলে। তো ন্যাচারালি আমাদের ভেতরে তো চিন্তার ব্যাপারটা থেকেই যায়, যে সুস্থ বা যে মানসিকভাবে হুম অসুস্থ হুম বোঝানোর হুম ক্ষেত্রে। এই ওভার থিঙ্কিং যে হয়তো করছে, যারা হয়তো আমার প্রোগ্রাম দেখছে, আমাদের প্রোগ্রাম হুম দেখছে, সেখানে হয়তো এমন লোক আছেন যারা ওভার থিঙ্কিং করে এবং তারা নিজেরাও জানেন যে আমরা ওভার থিঙ্কার। অ্যাকচুয়ালি এখন ফেসবুকের বিভিন্ন পোস্টেও অবশ্যই অবশ্যই। দেখা যায় যে এই ওভার থিঙ্কিং নিয়ে পোস্ট হচ্ছে যে আমি ওভার থিঙ্কিং করে আমি এটাকে এটা ভেবে ফেলি, আরো অনেক কিছু আর কি। তো সেই জায়গায় এই যে ওভার থিঙ্কিং যে ব্যাপারটা আছে, এটাকে কেউ পজিটিভ জায়গাতে কিভাবে নিয়ে যাবে? দেখতে হবে আমার ওভার থিঙ্কিংটা কেমন পর্যায়ে করছে। মানে প্রথমে মানে হয়তো দেখা যাচ্ছে আপনি যেটা বললেন যে 14 দিন, এখন ওভার থিঙ্কিংটা যদি 14 দিন, হয়তো সে প্রথম থেকে বুঝতেই পারছে না যে তার ওভার থিঙ্কিং এটা তার, কিন্তু যখন সে বুঝছে আর কি যে হ্যাঁ আমি এটা এবার ওভার থিঙ্কিং করছি, হয়তো রিলেশনের ক্ষেত্রে এটা হচ্ছে কি, হয়তো নিজের পড়াশোনা হোক কি কেরিয়ার হোক, সেই জায়গাতে দাঁড়িয়ে হয়তো আরো বিভিন্ন পর্যায়ে ফ্যামিলিগতভাবে, যে আমার সম্পর্কেই হয়তো এই আলোচনাটা হচ্ছে, যেখানে হুম আমার হুম সাথে হুম ওর হুম কোনো টার্মই নেই, কিন্তু এটাও তো হুম ওভার হুম থিঙ্কিং এর হুম ভেতরেই হুম পড়ে। বা ও আমার থেকে সরে গিয়ে হয়তো আমাকে নিয়ে এটাই ভাবনা চিন্তা হয়তো বা করছে, বা যাই হোক এরকম যে ব্যাপারগুলো আছে। সেই যে ছোট ছোট জায়গাগুলো যেখানে হয়তো মানুষ প্রাধান্য, সবথেকে বড় কথা যেটা প্রথম হলো যে মানসিক ডাক্তারের কাছে, মানে যেটা সাইকিয়াট্রিস্ট হোক কি সাইকোলজিস্ট হোক না কেন, যেখানে যখন যাবে আর কি, প্রথমে তো সাইকোলজিস্টের কাছে যাবে, প্রথমে সে তার থেরাপি হোক বা বিভিন্ন পর্যায়ে যাবে, তার পরবর্তীতে আমরা যাব হচ্ছে সাইকিয়াট্রিস্টের কাছে, না যদি না, মেডিসিনের প্রয়োজন যদি হয় আর কি, প্রয়োজন উনি হয় মানে হ্যাঁ, আপনি আর কি তাকে রেকমেন্ড করবেন যে আপনার কাছে যাওয়া উচিত, বা সাইকিয়াট্রিস্টও রেফার করতে রেফার পারে করতে পারে, হ্যাঁ সাইকোলজিস্টের কাছে। সাইকোলজিস্টের কাছে। এখন যেটা মেন প্রশ্ন সেটা হচ্ছে ওভার থিঙ্কিং কি কোনো পজিটিভ জায়গাতে নিয়ে যাওয়া সম্ভব? হ্যাঁ অবশ্যই, তাদের জন্য হচ্ছে পজিটিভ অ্যাক্টিভিটিস। ফার্স্ট কথা হচ্ছে আমার যেমন চিন্তাটা, ফার্স্ট অফ অল আমার কি চিন্তা করছি। লাইফে কেরিয়ার নিয়ে আমি চিন্তা করছি, ফার্স্ট এক্সাম্পল আমার লাইফে হয়তো একটা চাইছি ভালো কিছু কেরিয়ার হোক। তো আমার এই কেরিয়ারটা যখন আমি চিন্তা করছি, আমার নিশ্চয়ই কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। আমরা হয়তো লাইন চুজ করছি না আমি আইপিএস অফিসার হব, আমি টার্গেট করেই রেখেছি, হ্যাঁ। মানে একটা দিক আমি ভাবছি আইপিএস অফিসার হবো, কিন্তু আমার সারাউন্ডিং ভাবতে হবে যে আমার আরো অনেকগুলো দিক আছে, মানে আমি আরো অনেক চাকরি করতে পারি, আইপিএস না হলেও আমি ভালো ব্যাংকে যেতে পারি জব করতে, বা আমি একটা ভালো জায়গায় অফিসার র্যাঙ্কে যেতে পারি, সেইগুলো আমাকে ভাবতে হবে পজিটিভ দিক। এবার যারা ভাবছে যে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই, মানে একদম মানে আমি শেষ পুরো, তো সেক্ষেত্রে অনেক পজিটিভ জিনিস আছে যেগুলো আমাকে ভাবতে হবে, যেগুলো আমার আরো কি করলে বেটার হবো। যেরকম কোভিড এর টাইমে আমরা দেখেছিলাম বিজনেসম্যানদের যদি দেখি, একদম ডাউন হয়ে গিয়েছিল, মানে তাদের কাজ, চাকরি, বা তাদের একদম যে ফেইলিয়ার আসছিল, সেই জায়গাটা কিন্তু তারা ওভারকাম করে উঠেছে। অনেকে আবার পারিনি, অনেক সময় সুইসাইড করেছে, তার কারণটা তাদের মধ্যে নেগেটিভিটিটা বেশি এসেছে, তারা পজিটিভ ব্যাপারটাকে বার করতে পারেনি।
তো তার জন্য পজিটিভ মানুষের সাথে মেলামেশা, যতটা নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে বন্ধ করা যায় খুবই ভালো, আর কিছু পজিটিভ অ্যাক্টিভিটিস করাটা দরকার জীবনে। আচ্ছা আর সেক্ষেত্রে যদি কাজ না হয় তবে অবশ্য কনসাল্ট করতেই হবে। আচ্ছা, আজকে যেই ধরুন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যেই দেখা যাচ্ছে যে যেই লাইফস্টাইলগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি আর কি, বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা যেভাবে জীবনযাপন দেখায় আমাদের ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক বা ইউটিউবে হোক, যে কোনো জায়গাতে, আম, সেটা থেকে আমরা খুব ইনফ্লুয়েন্স হয়ে যাই। হয়তো আমাদের আমি যদি আমার নিজের কথাও বলি আর কি, মাঝে মাঝে মনে হয় যে এই বয়সে এটা করে নিয়েছে, আমরা এখনো কি করছি। আবার অনেক ক্ষেত্রে বাড়িতে থাকে একটা ব্যাপার, যে একটা এজের পরে ছেলে এবং মেয়েদের দুজনের ক্ষেত্রেই আর কি থাকে যে আম, পড়াশোনা হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, কিন্তু যে চাকরির যে এখন যে পরিবেশটা আর কি, সে জায়গায় চাকরি করা এবং ব্যবসা করতে গেলে যে পরিমাণ পুঁজি থাকে, সেই পুঁজিটা থাকে না। এই কারণে মানে ডিপ্রেস হয়ে পড়ছে, যে কি করবে না করবে সে ভেবে পারছে না। এর থেকে কি ওভার থিঙ্কিং আসতে পারে? অবশ্যই ওভার থিঙ্কিং যে কোনো পরিস্থিতি থেকে আসা সম্ভব, আর অলস মস্তিষ্কে সবসময় একটা ওভার থিঙ্কিং এর ব্যাপার আসবে। মানে আমাদের কি সবসময় কোনো না কোনো কিছুর ভেতরে অবশ্যই ইনভলভ আমরা থাকতে হবে? যতটা যদি অ্যাক্টিভ থাকি, মাইন্ডকে আমরা একটুখানি ভেবে দেখি না, যদি আমরা মাইন্ড অ্যাক্টিভিটি রাখি, আমরা যদি কাজের মধ্যে ব্যস্ত থাকি, আমাদের কিন্তু চিন্তা আসবে না। না, যেই আমরা চুপচাপ বসে থাকবো, একা একা থাকবো, কিছু করার নেই, তখনই কিন্তু আমাদের নেগেটিভিটি কিন্তু মাথায় আসবে, তাহলে চিন্তা করতে থাকবো। ওই ওভার থিঙ্কিং কি অ্যাংজাইটির আর একটা রূপ? না, সেটা নয়, অ্যাংজাইটি আলাদা একটা সিমটম, ওটার মধ্যে আচ্ছা অ্যাংজাইটিরও কিছু ভাগ আছে। ভীতি ব্যাপারটা, অ্যাংজাইটি তো ভীতি, বিভিন্ন রকম ভীতি হতে পারে। আচ্ছা পরীক্ষার ভীতি হতে পারে, হতে পারে আমার কেউ অসুস্থ হয়েছে, হঠাৎ করে শুনলাম আমার একটা বুক ধড়ফড় করছে, যেটা আমরা প্যানিক অ্যাটাক বলে থাকি, অনেকটা হার্ট ফেলের মতন লাগে, কিন্তু হার্ট ফেলের যেরকম সিমটম গুলো আমরা টেস্ট করে হয়তো দেখা যায় না কিছু হয়নি, ওটা একটা প্যানিক অ্যাটাক। আবার অনেকে দেখবেন আরশোলা, হ্যাঁ তারপরে হ্যাঁ হ্যাঁ, মাকড়সা হ্যাঁ বা মাকড়সায়, টিকটিকি তারপরে এরকম। হাইটে ফোবিয়া থাকে, হুম, হুম, বদ্ধ জায়গায় একটা ক্লস্ট্রোফোবিয়া হয়। তো এগুলো অ্যাংজাইটির পার্ট। এগুলো অ্যাংজাইটি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এগুলোর সাথে ওভার থিঙ্কিং এর বিশেষ কোনো, ওভার থিঙ্কিং অ্যাংজাইটির মধ্যে আসছে না পুরোটাই। মানে কি ওভার থিঙ্কিং করতে করতে তার অ্যাংজাইটি হয়ে যাচ্ছে? না, সেরকমও হতে পারে, সেটা হতে পারে। ওভার থিঙ্কিং মানুষের যে কোনো পরিস্থিতিতে হতে মানে পারে। ভাবুন হয়তো বা কেউ ফোন করেছে যে বাড়িতে কেউ অসুস্থ হয়েছে, এটা জানানোর জন্য জানিয়েছে আর কি, বাড়িতে বাবা অসুস্থ, সে তখন বাড়িতে আসছে আর কি, আসতে গিয়ে তার ওই চিন্তা করছে হয়তো যে কিভাবে ওখানে এখন বাবার কি পরিস্থিতি, কি হচ্ছে না হচ্ছে, এইটা থেকে এই ওভার থিঙ্কিং, যেটা হয়তো বাবা ওখানে যেহেতু অন্য হ্যাঁ, এটা তো লোকেরা আছে, অ্যাংজাইটি হ্যাঁ, একটা, তো এইখান থেকে কি অ্যাংজাইটি হয়ে তার সেই আপনি যে বললেন যে ইয়ে অ্যাটাক আর কি, এটা প্যানিক অ্যাটাকের প্যানিক কথা বলে। অ্যাটাক, এই এটা এগুলো কি সব রিলেটেড খানিকটা? প্যানিক অ্যাটাকটা সবার ক্ষেত্রে হবে তা নয়, এটা সিচুয়েশনের উপর সিচুয়েশন ডিপেন্ড অনুযায়ী করছে। কারোর আর ক্ষেত্রে আর কি। অ্যাংজাইটি হতেই পারে, কেউ হঠাৎ করে বললে আমার অসুখ হয়ে গেছে, এবার বা হসপিটালে ভর্তি, বা হঠাৎ করে অনেকে আছে চিন্তা করতে বসে কি করব। কি করবো, আবার হ্যাঁ অনেকে হ্যাঁ। ভাবে না আমাকে এখন যেতে হবে এইভাবে, এবং যারা এই চিন্তা করছে তাদের মধ্যে অ্যাংজাইটি তো আছে। এবং অ্যাংজাইটি থেকে কি সুইসাইডাল অ্যাটেম্প এটা ডিপেন্ড করছে, ডিপেন্ড এটা করছে? ডিপেন্ড করছে তার কতটা মানসিক পরিস্থিতি কেমন যাচ্ছে, বা কতটা সে ওভারকাম করে উঠছে। কারণ আমাদের কোপিং মেকানিজম বলে একটা কথা আছে, আমরা একটা ছোট প্রবলেম যখন দেখি, আমরা রাস্তা দিয়ে আসছি, আজকে হঠাৎ করে আমাদের কাজে যেতে হবে, হঠাৎ করে শুনলাম কোথাও বন্ধ হয়েছে, রাস্তায় গাড়ি ঘোড়া চলছে না। এবার আমরা অনেকে যারা যদি হাই অ্যাংজাইটি থাকবে, যারা ভীষণ পরিমাণে চিন্তা করবে, তারা ওখানেই বসে ভাবতে থাকবে আমি কি করে পৌঁছাবো, মানে কান্নাকাটি করার মতন একটা পরিস্থিতি, মানে সে একটা বিচলিত হয়ে যাবে। কিন্তু যারা একটু এই জায়গাটাতে সিচুয়েশন থেকে বেরিয়ে আসবে, মানে যাদের কোপিং মেকানিজম কথাটা বললাম আমি ভালো, তারা কিন্তু ওয়ে আউট করবে ওখানে বসে ঠান্ডা মাথায়, না আমি এইভাবে করে আসতে পারি। তো আচ্ছা, এটা ডিপেন্ড করছে ম্যান ডিপেন্ড টু ম্যান। করছে। তো ম্যাডাম, এই যে ওভার থিঙ্কিং এর যে কথাটা, মানে ওভার থিঙ্কিং নিয়ে এই কারণে আমি এত রকম প্রশ্ন করছি, কারণ আমার যেটা মনে হলো যে এই ওভার থিঙ্কিং হচ্ছে যে কোনো কিছুর একটা গোড়া থেকে শুরু হচ্ছে মনে হচ্ছে আর কি, যে হ্যাঁ, অবশ্যই। মানে চিন্তার যখন পরিধিটা আমি এমন একটা জায়গায় নিয়ে যাবো যেটার বাস্তবতা থাকছে না, হ্যাঁ, তখনই তো আমি তার আগামাথা খুঁজে পাবো না, এবং হ্যাঁ, যখনই আগামাথা খুঁজে পাবো না তখনই আমার মাথা বলবে যে মাথা ডিসব্যালেন্স হবে। মানে এটাই স্বাভাবিক হয়তো, বা আমার ভুল হলে আপনি একটু বলবেন। তো এই যে ওভার থিঙ্কিং, এটা কি বাচ্চাদেরও হয়? হ্যাঁ, বাচ্চাদেরও আসতে পারে। এখন ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ভাবে ইনফ্লুয়েন্স আসছে, মা বাবার থেকে আসছে, বন্ধু বান্ধবদের থেকে আসে, পরিবেশ থেকে, তাদের মধ্যেও আসে। বাচ্চাদের মধ্যে সব রকমই মানসিক সমস্যা দেখা যাচ্ছে, আচ্ছা, তো যেগুলো বড়দের আছে। এইটা বুঝবে কি করে মা বাবা যে তার বাচ্চার মধ্যে এই ওভার থিঙ্কিং ব্যাপারটা বাচ্চাদের আছে? মধ্যে বোঝার ব্যাপারটা যখনই বোঝা যাবে, বাচ্চারা যখন চুপচাপ বসে আছে, হয়তো কোনো কিছু নিয়ে ভয় পেয়ে গেল, বা ওটা নিয়ে ও হয়তো পরীক্ষা নিয়ে দিয়ে এসছে, দেওয়ার পর হয়তো বলছে আমার ভালো পরীক্ষা হয়নি, বা আমি আরো ভালো কিছু করতে পারবো, একটা রেষারেষি ওর মধ্যে ভাব, বা কোনো কিছু নিয়ে অত্যাধিক চিন্তা করছে,
বা কোনো কিছু একটা ছোট্ট ঘটনা হয়তো একটু ব্যথা পেয়েছে, ওটাকে নিয়ে ভীষণ পরিমাণে ও এক্সাইটেড হয়ে যাচ্ছে। তো সেগুলো একটা বোঝা যাবে যে ওর মধ্যে একটা কিছু নেগেটিভ চিন্তা আসছে, ওভার থিঙ্কিং আসছে। আচ্ছা,